নমস্কার, আমি শম্পা। আজও চলে এসেছি একটি হাড় হিম করা ভূতের গল্প নিয়ে। গল্পটির নাম অমর ধাম, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা। মাসখানেক ধরে শরীরটা খারাপ হয়েছে, যা খায় অম্বল হয়। বিকালে মাথায় যন্ত্রণা, রাতে ঘুম নেই, কাজে একেবারে উৎসাহ পাচ্ছি না। পাড়ার ডাক্তার বলল ওষুধে সাময়িক উপকার হতে পারে, স্থায়ী কিছু হবে না। তার চেয়ে বরং ভালো জায়গায় চেঞ্জে চলে যান, মাস দুয়েক থাকলেই সেরে যাবেন। কোথায় যাব তাই নিয়ে একটা সমস্যা। এক এক বন্ধু এক এক রকম উপদেশ দিতে লাগলো। কেউ বলল ভুবনেশ্বর, কেউ বলল হাজারিবাগ, আবার কেউ দেওঘর। কি করব, কোথায় যাব ভাবছি। তখন হঠাৎ অমলের সঙ্গে দেখা হয়ে গেল। অফিস থেকে বেরিয়ে ফাঁকা ট্রামের জন্য অপেক্ষা করছি, আচমকা পিঠে কার স্পর্শ। ফিরে দেখি অমল। কলেজ ছাড়ার পর অমলের সঙ্গে আর দেখা হয়নি। আমাকে দেখে অমল বলল, চেহারা যে বড্ড খারাপ হয়ে গেছে, কি ব্যাপার? কি ব্যাপার বললাম। শুনে অমল বলল, সব ভুবনেশ্বর দেওঘরের চিন্তা ছেড়ে দাও, ওখানে কিছু হবে না। তুমি মিলনপুরে চলে যাও, 3 দিনে তোমার অম্বল সেরে যাবে। মিলনপুর কোথায়? কখনো তো নামই শুনিনি। অমল হাসল। বেশি লোকে নাম শোনেনি বলেই তো জায়গাটা এখনো ভালো আছে। ভিড় হলেই জলবায়ু বদলে যায়। তা যাবো কি করে? আর থাকবোই বা কোথায়? কোনো অসুবিধে নেই। আমার বাবা একটা বাংলো কিনেছিল মিলনপুরে, এখন কেউ যাই না। আমিও তো এখন অন্য জায়গায় থাকি, তবে লোক আছে, তার কাছে আমার নাম করো, কোনো অসুবিধা হবে না। অমল আরও বলল, বিডিডি স্টেশনে নেমে বাসের 13 মাইল, মিলনপুরে নেমে অমরধাম বললেই যে কোনো লোক দেখিয়ে দেবে। তুমি চলে যাও, শরীরটা সারিয়ে এসো। তাই গেলাম। মিলনপুরে যখন নামলাম তখন রাত প্রায় 8টা। চারিদিক অন্ধকার। একদিকে নিচু নিচু পাহাড়, তার কোলে ঘন অরণ্য, আর একদিকে সরু নদী, প্রায় নালার মতো। কিন্তু কি জলের গর্জন! স্রোত পাথর থেকে পাথরে লাফিয়ে চলেছে। টর্চ জেলে কোনো রকমে এগোতে লাগলাম। সরু পায়ে চলা পথ, লাল মাটি, মাঝে মাঝে কালো কালো পাথর। অন্যমনস্ক হলেই হোঁচট খাবার আশঙ্কা। পথের এক পাশে একটা মুদির দোকান। মুদি ঝাঁপ বন্ধ করছিল। আমি গিয়ে দাঁড়ালাম। এখানে অমরধাম কোথায় বলতে পারো? মুদি লণ্ঠন তুলে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে দেখে বলল, সেখানে তো কেউ থাকে না, বাড়ি একেবারে জঙ্গল হয়ে গেছে। বুঝলাম মুদি বাড়িটার সম্পর্কে বিশেষ খোঁজ রাখে না। জঙ্গল হলে কি অমল আমাকে সেখানে আসতে বলতো? এমন হতে পারে মালি হয়তো বাড়ির চারপাশ পরিষ্কার করে না, তাতেই আঘাতটা জন্মেছে। আমি বললাম, ঠিক আছে, বাড়িটা কোন দিকে বলো? মুদি বলল, সোজা চলে যান, সামনে একটা নিচু টিলার দেখবেন, সেটা বাঁদিকে রেখে ঘুরে যাবেন। এক জায়গায় গোটা চারেক শাল গাছের মেলা, পাশে সাহেবদের গোরস্থান, সেটা ছাড়িয়ে একটু এগোলেই সাদা পাঁচিল ঘেরা অমরধাম। এক হাতে সুটকেস আর এক হাতে টর্চ। সাবধানে এগোতে লাগলাম। রাত 9টার বেশি হয়নি, কিন্তু এই জনমানবহীন ঘন জঙ্গলে ঘেরা অন্ধকার জায়গায় মনে হচ্ছে যেন নিশুতি রাত। ঝিঝি ডাকছে, ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক। মাঝে মাঝে পায়ের কাছে খড়খড় শব্দ করে কি যেন সরে যাচ্ছে। সাপ হওয়াও বিচিত্র নয়। এক সময় নিচু টিলা পেলাম, গোরস্থানও। অন্ধকারে অনেকগুলো আলোর ফুলকি, সম্ভবত শেয়ালের চোখ। বড় শেয়াল, অর্থাৎ বাঘ হওয়াও আশ্চর্য নয়। যাক, অবশেষে অমরধাম পাওয়া গেল। বেশ ভালো বাংলো, অন্তত এক সময় বেশ ভালোই ছিল। এখন অযত্নে জায়গায় জায়গায় পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে। জলের পাইপে আগাছা হয়েছে। সামনে চাতাল শ্যাওলায় সবুজ হয়ে আছে। গেট ঠেলতেই ক্যাচ করে একটা বিশ্রী শব্দ গেট খুলে গেল। ভেতরে গিয়ে জোরে জোরে কড়া নাড়তে লাগলাম। 12-10 কড়া নাড়ার পর দরজা খোলার শব্দ হলো। বারান্দায় গলা শোনা গেল। কে? আমি ওপর দিকে মুখ তুলে বললাম, আমি অমরের বন্ধু, আমার আসার কথা ছিল। আরে পার্থনা, তোমার জন্যই তো অপেক্ষা করে রয়েছি। দাঁড়াও, দরজা খুলে দিচ্ছি। আমার নিজেকে খুব অবাক লাগলো। কে লোকটা? আমার নাম জানলো কি করে? তবে কি আমাদের কোনো বন্ধু আমার মতো শরীর সারাতে এখানে এসে উঠেছে? নিচের দরজা খুলতেই খোলা দরজা দিয়ে এক ঝাঁক চামচিকে উড়ে গেল। আর একটু হলে তাদের ডানা আমার মাথায় লেগে যেত। লম্বা চেহারার একটা লোক আমার দু কাঁধে দুটো হাত রেখে বলল,
ও পার্থ, কত যুগ পরে দেখা বলো তো। টর্চের আলোটা তার দিকে ফেললাম। লম্বা পুলক। আমাদের কলেজে দুজন পুলক ছিল, তাই একজন লম্বা পুলক আর একজন বেটে পুলক। তারপরের কথাটা মনে হতেই মেরুদণ্ড বেয়ে ঠান্ডা প্রবাহ নামলো, বুকের শব্দ দ্রুততর। তাই তো শুনেছিলাম বছর 5 আগে টালা ব্রিজের কাছে লম্বা পুলক দুর্ঘটনায় মারা গিয়েছে। পুলক মোটরসাইকেলে ছিল। সামনাসামনি এক লরির সঙ্গে ধাক্কা পুলক আর তার মোটরসাইকেলের দুই একেবারে ছাতি হয়ে গিয়েছিল। এই সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? পুলক তাড়া দিল। ভেতরে ঢুকতে ঢুকতে বললাম, না চলো, একটা কথা ভাবছিলাম। কি কথা? শুনেছিলাম দুর্ঘটনায় তুমি মারা গিয়েছো বছর 5 আগে। পুলক খুব জোরে হেসে উঠল। আরে একরকম মরাই তো, দেখো না, বা পায়ে একদম জোর পাই না। হাসপাতাল থেকে সোজা এখানে চলে এসেছি। বলতে নেই, এখন বেশ ভালোই আছি ভাই। এখানকার জল হওয়ার খুব উপকার পেয়েছি। এসো ভিতরে এসো। শরীর খুব পরিশ্রান্ত। দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে আমার ভালো লাগছিল না। কোনো রকমে কিছু মুখে দিয়ে শুয়ে পড়তে পারলেই বাঁচি। স্নান করবে তো? পুলক জিজ্ঞাসা করলো। এত রাতে নতুন জায়গায় সাহস হচ্ছে না ভাই। আরে গরম জলে স্নান করে নাও, শরীর ঝরঝরে লাগবে। গরম জল এখনই পাঠিয়ে দিচ্ছি। স্নান সেরে বাইরে দেখি টেবিল সাজিয়ে পুলক বসে আছে। প্লেট ভর্তি গরম ভাত আর মুরগির মাংস। এখানে রান্না করে কে? পুলক বলল, রান্না, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার সবই মোংলা করে। এদেশীয় লোক, ভারী কাজের। তুমি খাবে না? আমি সন্ধ্যা 6টার মধ্যে খেয়ে নিই। নাও, তুমি আর বসে থেকো না, নিশ্চয়ই খুব ক্লান্ত। শুয়ে পড়ো। ওই যে ওটা, ওটা তোমার ঘর। এ ঘরে ঢুকেই আশ্চর্য হয়ে গেলাম। সিঙ্গেল খাটের ওপর পরিপাটি বিছানা, মাথার কাছে তাকের ওপরে জলের গ্লাস। ভোরে উঠে আমার যে জল খাওয়ার অভ্যাস, এটা পুলক জানলো কি করে? শুয়ে পড়লাম। বিছানায় গা ঠেকানো মাত্রই গভীর নিদ্রা। মাঝরাতে প্যাঁচার বিদঘুটে ডাকে ঘুম ভেঙে গেল। মাথার কাছে খোলা জানলা দিয়ে চাঁদের আলো বিছানার উপর এসে পড়েছে। ঘরে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। পাশ ফিরে শুতে গিয়ে চমকে উঠলাম। বরফের মতো ঠান্ডা স্পর্শ। চোখ খুলেই রক্ত হিম হয়ে গেল। আমার বালিশে মাথা দিয়ে আর একটা কঙ্কাল শুয়ে, একটা হাত প্রসারিত। সেই হাতটাই আমার শরীরে ঠেকেছিল। আর্তনাদ করে উঠে বসলাম। কি হলো পার্থ? পুলক খাটের কাছে এসে দাঁড়িয়েছে। কঙ্কালের দিকে আঙুল দেখাতে গিয়ে দেখলাম বিছানা খালি, কোথাও কিচ্ছু নেই। না, তুমি নিত্যান্ত ছেলে মানুষ। ধরো, আমি নয় তোমার পাশে শুই। লজ্জাতে মাথা নাড়লাম। না না, তোমার শুতে হবে না, তুমি যাও। পুলক সরে গেল। ঘুমোবার চেষ্টা করতে করতে নতুন এক চিন্তা মনে এলো। শোবার আগে আমি তো দরজা বন্ধ করে দিয়েছিলাম, তাহলে পুলক ঘরের মধ্যে ঢুকলো কি করে? উঠে আর পরীক্ষা করতে ইচ্ছা হলো না। ঘুমে চোখ বন্ধ হয়ে এলো। পরের দিন সকালে উঠেই দেখলাম ঘরের দরজা ভেতরে খিল দেয়া। এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখলাম ভেতরে ঢোকার আর কোনো পথ নেই। তাহলে পুলক কাল রাতে ঘরের মধ্যে ঢুকলো কি করে? দরজা খুলতেই পুলককে দেখলাম বাগানে দাঁড়িয়ে আছে। কাল রাতে তার ঘরে ঢোকার কথা বলতেই সে হেসে উঠল খুব জোরে। তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছো। আমি আবার কখন তোমার ঘরে ঢুকলাম? স্বপ্ন? তা হবে, কিন্তু এত পরিষ্কার স্বপ্ন জীবনে কখনো দেখিনি। এখনো চোখের সামনে যেন ঘুমন্ত নরকঙ্কালটা দেখতে পাচ্ছি। মুখ হাত ধুয়ে নাও, মোংলা এখনই চা দিয়ে যাবে। বারান্দায় দুটো বেতের চেয়ার পাতা, মাঝখানে গোল বেতের টেবিল। হাত মুখ ধুয়ে একটা চেয়ারে বসলাম। উল্টো দিকের চেয়ারে পুলক বসে বলল, মোংলা, পার্থ চা নিয়ে এসো। চা আর টোস্ট নিয়ে এসে এলো। তাকে দেখে আমার সারা শরীর কেঁপে উঠল। এমন বিভৎস চেহারা আমি জীবনে দেখিনি। গায়ে চিমটি কাটলেও এক তিল মাংস উঠবে না, এমন শীর্ণ চেহারা। চোখ দুটো এত ভেতরে ঢোকা যে চোখ আছে কিনা বোঝাই যায় না। সরু কাঠির মতো হাত পা, ঝকঝকে দাঁতের পাটি সর্বদাই বাইরে। চা টোস্ট দিয়ে যেতে আমি বললাম, লোকটার চেহারা দেখলেই তো ভয় করে। পুলক বলল, মানুষের চেহারার কতটুকু? ছাল চেহারাদের সবাই সমান। মোংলার চেহারা যেমনই হোক, লোকটা কিন্তু খুব কাজের। তাছাড়া নিজের লোক ছাড়া আমরা তো আর যাকে তাকে রাখতে পারি না। নিজের লোক মানে? মানে খুব জানাশোনা। একেও এখানকার গা থেকে অমরই জোগাড় করে এনেছে। খেতে খেতে বললাম, তা তোমার চা টোস্ট কই? পুলক উত্তর দিল,
আমি এসব খাই না ভাই, সহ্য হয় না। ভোরে উঠে ছোলা ভিজানো খাই আদা দিয়ে। একটু থেমে পুলক বলল, তুমি বসো, আমি একটু ঘুরে আসি। এখন আবার কোথায় যাবে? একবার পোস্ট অফিসে যাবো, তাছাড়া আরো দু এক জায়গায় ঘুরে আসবো। তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমি বাইরে কোথাও খেয়ে নেবো। সারাটা দিন পুলক ফিরল না, সন্ধ্যার সময়ও না। মোংলাকে জিজ্ঞাসা করতে সে বলল, বাবুর ফেরার কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় যে কখন যান। খাবার সময় এক কাণ্ড। বসে খাচ্ছি, পাশে মোংলা দাঁড়িয়ে। তাকে বললাম, একটু তরকারি নিয়ে এসো তো, আর দুখানা রুটি। মোংলা চৌকাঠের কাছ পর্যন্ত গিয়ে বাইরে হাত বাড়িয়ে তরকারি আর রুটি এনে দিল। ঠিক মনে হলো এগুলো নিয়ে কে যেন বাইরে অপেক্ষা করছিল। কিছু আর জিজ্ঞাসা করলাম না, কিন্তু এ বাড়িতে বাতাসে কেমন যেন একটা ভয়ের গন্ধ। মনে হয় অশরীরীর আত্মা আনাচে কানাচে লুকিয়ে আছে। সেই রাত্রেই দারুণ দৃশ্য চোখে পড়ল। পুলক তখনও ফেরেনি, ঘুম আসেনি। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি। হঠাৎ বাইরে খড়খড় আওয়াজ। পাশা ধোয়াতে রগলারে যেমন শব্দ হয় ঠিক তেমনই। আস্তে আস্তে উঠে জানালার খড়খড়ি খুলে বাইরে চোখ রাখলাম। ম্লান চাঁদের আলো, খুব স্পষ্ট নয়, আবার একেবারে অস্পষ্টও নয়। উঠোনের একটা গুড়ির ওপর দুটো কঙ্কাল ঘেঁষাঘেঁষি করে বসে, একজনের হাত আর একজনের গলায়। আর একটু দূরে একটা গাছের ডাল ধরে মোংলা দোল খাচ্ছে। কি লম্বা চেহারা, সারা দেহ, কোথাও এক তিল মাংস নেই। চোখের দুটো গর্ত থেকে গাঢ় লাল রং বের হচ্ছে। অজান্তেই মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ফিরে দেখল। চোখ নেই, তবুও কি মর্মভেদী দৃষ্টি। বুকের রক্ত শুকিয়ে জমাট হয়ে গেল। আশ্চর্য কাণ্ড। একটু একটু করে কঙ্কাল দুটোই মাংস লাগলো। সেকেন্ড কয়েকের মধ্যে দুটি পূর্ণ মানুষের মূর্তি ফুটে উঠল। তখন আর চিনতে অসুবিধা হলো না, একজন পুলক আর একজন অমল। কাঁপতে কাঁপতে বিছানায় ফিরে গেলাম। সারা রাত ঘুমোতে পারলাম না। যা দেখেছি তারপর আর ঘুমানো সম্ভব নয়। বাইরে খটখট শব্দ। মনে হলো একাধিক কঙ্কাল মূর্তি উঠানে পায়চারি করছে। সেই শব্দের সঙ্গে প্যাঁচার ডাক, বাদুড়ের ডানার ঝটপটানি মিশে ভয়ানক অবস্থার সৃষ্টি করলো। ভোর হতে আর এক মুহূর্ত অপেক্ষা করিনি। সুটকেসটা হাতে নিয়ে ছুটতে লাগলাম। বের হওয়ার সময় রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ আসছিল। একটু পরে হয়তো মোংলা চা নিয়ে আসবে। দিনের আলোতেই মোংলার মুখোমুখি দাঁড়ানোর সাহস আমার নেই। ছুটতে ছুটতে যখন মুদির দোকানের সামনে গিয়ে পৌঁছালাম, দোকানের ঝাঁপ খুলছে। হাঁপাতে হাঁপাতে বললাম, এক গ্লাস জল। মুদি আমাকে দেখে অবাক, বোধহয় জীবন্ত দেখবে আশা করেনি। জল নিয়ে জিজ্ঞাসা করলো, আপনি অমরধাম থেকে আসছেন? হ্যাঁ। খাওয়া দাওয়ার কি করতেন? মুদির কাছে কিছু বলতে ইচ্ছে হলো না, শুধু বললাম, কেন? মোংলা রাত তো। মুদির মুখটা হা হয়ে গেল, দুটো চোখ বিস্ফারিত। কাপা কাপা গলায় বলল, মোংলা মানে মোংলা মুন্ডা। মোংলাকে তো বছর 5 আগে অমরধামের এক গাছে ডালে ঝুলন্ত অবস্থা পাওয়া গিয়েছিল। আত্মহত্যা কি জানি, অনেকে বলেছিল বিষয় সম্পত্তি নিয়ে গোলমাল হয়, ভাই পড়ায় নাকি মেরে ঝুলিয়ে রেখেছিল। আর দাঁড়ায়নি। গিরিজি না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই। অমরধামের বাসিন্দারা গন্ধ শুকে শুকে হাজির হলেই সর্বনাশ। বাকিটা শুনলাম গিরিজি স্টেশন মাস্টারের কাছে। ওই বাড়ির অমলবাবু মাঝে মাঝে আসা যাওয়া করতেন। বছর 2 আগে তাকে ঘাড় মটকানো অবস্থায় বাড়ির উঠোনে পাওয়া গিয়েছিল। গিরিজি থেকে পুলিশের কর্তা গিয়েছিল, কিন্তু খুনের কোনো হদিশ হয়নি। মাথাটা ঘুরে উঠল। তাহলে কলকাতার রাস্তায় অমলের সঙ্গে দেখা, আমাকে মিলনপুরে আসার আমন্ত্রণ করা, এসবের কি ব্যাখ্যা হতে পারে? আর পুলকের দুর্ঘটনায় মৃত্যু, এ তো আমার জানাই ছিল। নিজেদের দল বাড়ানোর জন্য কি আমাকে ডেকে আনা হয়েছিল? তাহলে মুঠোর মধ্যে পেয়ে ছেড়ে দিল যে? গলায় পইতা আছে বলেই কি জানি। যতই ভাবি এ প্রশ্নের কোনো উত্তর পাই না। নমস্কার, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আর ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন।